আসসালামু আলাইকুম সবাইকে। টিএম ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ সাফওয়াত হক ইমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে সাবলিঙ্গুয়াল ডার্মেট সিস্ট, থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট অ্যান্ড ব্রাঙ্কিয়াল সিস্ট। এর মধ্য দিয়ে আমাদের ওরাল সিস্টের যে ফুল টপিকটি আমরা শেষ করব ইনশাল্লাহ। আজকে যে সিস্টগুলো আলোচনা করব সেগুলো মেইনলি হচ্ছে নন অন্ডোজেনিক সোর্স থেকেই হয়। চলুন তাহলে শুরু করি। সাবলিঙ্গুয়াল ডার্মেট সিস্ট, আমরা যে কথাটা লিখে আছে ওই কথা থেকে আমরা কিছুটা ধারণা পাচ্ছি। বলা হচ্ছে দিজ আর দ্য সিস্ট অ্যাভয়েড হাই ওয়েড অ্যান্ড মাইলো হাইট ইমিডিয়েটলি বিনিথ দ্য টাং। অর্থাৎ বলা হচ্ছে আমার টাঙের নিচে এবং হাইওয়েড এবং মাইলো হাইট মাসেলের উপরে, এর মধ্যে যে স্পেসটা আছে ওই স্পেসের মধ্যে আলটিমেটলি সাবলিঙ্গুয়াল ডার্মেট সিস্টটা হয়ে থাকে। তাহলে সাবলিঙ্গুয়াল মানে তো আমরা জানি এটা লিঙ্গুলা বা হচ্ছে টাঙের নিচে, এই জন্য সাবলিঙ্গুয়াল বলা হচ্ছে। ডার্মেট সিস্ট কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এটা যে লাইনিংটা রয়েছে এই লাইন উইথ দ্য এপিথেলিয়াম, এই এপিথেলিয়ামটা হচ্ছে আমার স্কিন এবং মিউকাস মেমব্রেনের সাথে কোঅপারেট করে এবং এই এপিথেলিয়ামের সাথে আমার হচ্ছে হেয়ার ফলিকল, সিবাসিয়াস গ্ল্যান্ড এবং অনেক সময় আমার হচ্ছে যে টিথ রয়েছে এগুলো ইনভলভ থাকতে পারে। অর্থাৎ যেহেতু এটা ডার্মসের সাথে আমার এই সিস্টের একটা কানেকশন দেখা যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডার্মেট সিস্ট। তাহলে বলা হচ্ছে দে আর লাইন বাই এ ক্যারাটিনাইজিং স্টেরিফেটিভ স্কোয়ামাস এপিথেলিয়াম লাইক স্কিন কমপ্লিট উইথ স্ট্রিয়েটেড সিবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড সামটাইম হেয়ার ফলিকলস। তাহলে আমরা যে কথাটি বলেছি এই জন্য এখানে ওই কথাটাই বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে এ সাবলিঙ্গুয়াল ডার্মাইট ইজ মোর ডিপলি প্লেসড দ্যান এ রেনোলা, লেক্স দ্য ব্লোইশ অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইজ ফার্মার। তাহলে আমার সাবলিঙ্গুয়াল যেহেতু বলতেছি, তাহলে ওই জায়গায় আমরা যখন হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের সিস্ট বা বিভিন্ন ধরনের হচ্ছে সোয়েলিং সম্পর্কে জানবো বা ডিজঅর্ডার সম্পর্কে জানবো, সেখানে আমরা রেনোলা নিয়ে পড়বো। তাহলে রেনোলা যে টাইপিক্যাল অ্যাপিয়ারেন্স আর হচ্ছে সাবলিঙ্গুয়াল ডার্মেট সিস্টের যে টাইপিক্যাল অ্যাপিয়ারেন্স, দুইটাই কিন্তু আমার সাবলিঙ্গুয়াল অঞ্চলে থাকে। কিন্তু রেনোলার ক্ষেত্রে দেখা যায় এটা অনেকটা সুপারফিশিয়াল থাকে, যার কারণে আমার টাংটা হচ্ছে অনেকটা আপরাইট পজিশনে থাকে এবং ওই জায়গার মধ্যে একটা ব্লুইশ অ্যাপিয়ারেন্স দেখা যায়। কিন্তু আমার এর তুলনায় সাবলিঙ্গুয়াল ডার্মাট সিস্টের অবস্থানটা হচ্ছে কিছুটা ডিপলি থাকে এবং যে ব্লুইশ অ্যাপিয়ারেন্সটা রয়েছে ওইটা আমরা পাই না। এরপরে বলা হচ্ছে মোস্ট প্রেজেন্ট ইন দ্য সেকেন্ড ও থার্ড ডিকেড, অর্থাৎ 20 থেকে 30 বছরের ভেতরে আমাদের এই ডার্মাট সিস্টের অ্যাপিয়ারেন্স আমরা পেয়ে থাকি এবং আমরা এক্সিশনের মাধ্যমে এই সিস্টার যে প্রসিডিউর বা সার্জিক্যাল যে অপারেশন এটা আমরা করে থাকি। তাহলে আমরা একটা টাইপিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা দেখতেই পাচ্ছি, অনেক বড় একটা সোয়েলিং এবং এই সোয়েলিংটা হচ্ছে আমার সিমেট্রিক্যাল, মানে আমার টাঙের যে কোনো এক পাশে এটা হচ্ছে এক্সটেন্ড করে নি, এটা পুরো টাঙের যে সাবলিঙ্গাল রিজিয়ন রয়েছে পুরোটাকে হচ্ছে এটা এক্সটেন্ড করে আছে। এবং বলা হচ্ছে দিস সিস্ট আনলাইক রেনোলা ক্যান বি সিন টু হ্যাভ এ থিক ওয়াল বিকজ ইট হ্যাজ অ্যারাইজেন ইন ডিপার টিস্যুস অফ দ্য ফ্লোর অফ দ্য মাউথ। তাহলে যেহেতু এটা হচ্ছে ডিপার টিস্যুস অফ দ্য ফ্লোর অফ দ্য মাউথে আছে, এই জন্য এটা অনেকটা থিক দেখা যাচ্ছে। এটার যে সুপারফিশিয়াল যে অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি ক্লিনিক্যালি এটা অনেকটা থিক দেখা যাচ্ছে এবং কোনো ধরনের ব্লুইশ ডিসকালারেশন আমরা পাচ্ছি না, কারণ এটা হচ্ছে ডিপ স্ট্রাকচারগুলোকে ইনভলভ করে আছে। এরপর আমরা একটা রেডিওলজিক্যাল ইমেজিং দেখতে পাচ্ছি, এটা মেইনলি হচ্ছে এমআরআই। আমরা সাবলিঙ্গুয়াল ডার্মেট সিস্টের ক্ষেত্রে এমআরআই অথবা সিটি স্ক্যানের মাধ্যমে অথবা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হচ্ছে ভালো ইমেজিং পেতে পারি, যেহেতু এটা হচ্ছে আমার ডিপ টু দ্য সফট টিস্যুতে থাকে। এই ক্ষেত্রে আমার এক্সরেটা তেমন একটা ভালো বিম ক্রিয়েট করতে পারে না। তাহলে আমরা এই যে একটা রেডিও অপাক অপাসিটি দেখতে পাচ্ছি, এই রেডিও অপাক অপাসিটি হচ্ছে আলটিমেটলি আমার উইথ দ্য রেডিওলুসেন্ট মার্জিন একটা রাউন্ড টাইপের দেখা যাচ্ছে সেন্ট্রালি। এটা হচ্ছে আমার সাবলিঙ্গুয়াল ডার্মেট সিস্টের অ্যাপিয়ারেন্স এমআরআই ইমেজিংয়ের মধ্যে। এরপরে আমরা নিচেই আরেকটা বায়োপসির মাধ্যমে হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে লাইন বাই এ তিন অর্থোক্যাটিনাইজিং এপিথেলিয়াম লাইক দ্যাট অফ দ্য স্কিন অ্যান্ড এ ফিউ আইল্যান্ডস অফ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম লাইন দ্য ওয়াল অ্যান্ড দ্য লুমেন ইজ ফিল্ড উইথ ক্যারাটিন ফ্লেক্স। তারা আমরা বিভিন্ন ধরনের ক্যারাটিন ফ্লেক্স দেখতে পাচ্ছি। তাহলে হিস্টোলজিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সেলুলার আউটলাইন, আমরা একটা এপিথেলিয়ামের যে একটা লাইনিং দেখা যাচ্ছে এবং গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের একটা ডিপ্রেশন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যে লুমেনটা রয়েছে এই লুমেনের মধ্যে অনেকগুলো হচ্ছে ক্যারাটিন ফ্লেক্স রয়েছে। আমরা এই যে এখানে বিভিন্ন ধরনের ফ্লেক্স দেখা যাচ্ছে,
আর একটু যদি আমরা সুন্দরভাবে দেখতে চাই, তাহলে এই যে হিস্টোলজিক্যাল যে চিত্রটা রয়েছে, এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি থিচিনা সহ সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এরপরে ডিপোজ টিস্যুর একটা অ্যাপিয়ারেন্স, অনেকটাই ট্রান্সপারেন্ট। এরপরে হেয়ার ফলিকল দেখা যাচ্ছে কিছু। এরপর হচ্ছে আমার কার্টিলেজেস দেখা যাচ্ছে বোনের, অনেক পোরাস অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি মাঝখানে। এরপরে স্ট্রিভারিস কমাস এপিথেলিয়ামের একটা লেয়ার, যেটা হচ্ছে আমার সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামের সাথে মার্চ করে। এরপর আমরা কিছু সিপিসিয়াস গ্ল্যান্ড দেখতে পাচ্ছি। অর্থাৎ ডার্মের যেহেতু হচ্ছে, তাহলে ডার্মিসের যে অংশগুলো থাকতে পারে ওগুলোর প্রত্যেকটাই হচ্ছে এই হিস্টোলজিক্যাল ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা জানবো থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট নিয়ে। তাহলে এখানে বলাই হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট ডেভেলপ ফ্রম দ্য এমব্রায়োলজিক্যাল এপিথেলিয়াম রেমন্যান্টস অফ থাইরোগ্লোসাল ডাক্ট। অর্থাৎ থাইরোগ্লোসাল ডাক্টের যে এমব্রায়োলজিক্যাল রেমন্যান্ট রয়েছে ওগুলোর কোনো ধরনের হচ্ছে প্যাথোলজির কারণে আমার এই সিস্টটা ফর্মেশন হতে পারে। এনিহোয়ার অ্যালং ইটস রাদার কনভুলেটেড পাথ ফ্রম দ্য ডরসাম অফ দ্য টাং টু দ্য সাইড অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। অর্থাৎ আমরা এই ফিগার যদি দেখতে পাই, তাহলে দেখা যাচ্ছে আমার টাঙের ডরসাম থেকে শুরু করে এই যে পুরোটা যে একটা কালো একটা পাথওয়ে দেখা যাচ্ছে, এই পুরো পাথওয়ে যে কোনো জায়গায় আমার হচ্ছে এই থাইরোগ্লোসাল ডাক্ট সিস্টের অ্যাপিয়ারেন্স থাকতে পারে। তো এখানে দেখা যাচ্ছে একটোপিক থাইরয়েড, অর্থাৎ হচ্ছে থাইরয়েডের যে নর্মাল ওই নর্মাল পজিশনে না থেকে এটা হচ্ছে অন্য যে কোনো জায়গায় যেটা পাথওয়ে আছে ওই পাথওয়ে যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু বলা হচ্ছে আর কমনেস্ট হোয়ার ইট লুপস বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য বডি অফ দ্য হাইওয়ে। অর্থাৎ বলা হচ্ছে এটা মেনলি আমার হচ্ছে যে হাইওয়েডের যে বডি রয়েছে এই বডি অফ দ্য হাইওয়েডের পিছনে। এই যে আমরা এখানে হাইওয়েড বোনটা দেখতে পাচ্ছি, এই হাইওয়েড বোনের হচ্ছে বডি এবং হচ্ছে বিহাইন্ডে থাকে। দ্য পাথ অফ দ্য ট্র্যাক্ট ইজ কনভলিউটেড ইন দ্য অ্যাডাল্ট, বাট ইন আর্লি এমব্রায়ো ইট ইজ এ শর্ট স্ট্রেট লাইন। অর্থাৎ বলা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এটা একটা কমপ্লেক্স একটা পাথওয়ে ক্রিয়েট করে, কিন্তু এমব্রায়োলজিক্যাল স্টেজে এটা একটা স্ট্রেট লাইন হিসেবে কাজ করে। এরপর যদি বলি দ্য ডাক্ট ফর্মস এট উইক 4 ইন ইউটেরো অ্যান্ড বাই 8 উইক ইট হ্যাজ রিচড দ্য সাইড অফ দ্য নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড। এরপরে বলা হচ্ছে দ্য থাইরোগ্লোসাল সিস্ট আর দ্য কমনেস্ট নেক সিস্ট। অর্থাৎ নেক সিস্টের মধ্যে সবচেয়ে যে কমনটা সেটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। অনেক সময় স্যারা জিজ্ঞেস করতে পারে অন্ডোজেনিক সিস্টের মধ্যে সবচেয়ে কমন কোনটা, রেডিকুলার সিস্ট। নন অন্ডোজেনিক সিস্টের মধ্যে সবচেয়ে কমন কোনটা, এটা যদি বলে তাহলে আমরা বলবো হচ্ছে নেসো ইনসিসিভ ক্যানাল সিস্ট যেটা রয়েছে। এরপর আমরা যদি বলি আমাদের নেক সিস্টের মধ্যে সবচেয়ে কমন কোনটা, থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট। ক্লিনিক্যালি দ্য সিস্ট অ্যারাইজেস অন সোয়ালোয়িং হোয়াইল দ্য টাং মুভস আপওয়ার্ড। অর্থাৎ বলা হচ্ছে আমরা যখন ডুব গিলি তখন হচ্ছে আমার এই সিস্টটা হচ্ছে উপরে ওঠানামা করে। দ্য সিস্টার লাইন বাই স্ট্রিভারিস কমাস এপিথেলিয়াম আর রেসপিরেটরি এপিথেলিয়াম। যেহেতু রেসপিরেটরি একটার সাথে একটা লিঙ্ক আপ থাকে, তাহলে সিলেটেড কলামনার ভেতরে আমরা দেখতে পাই। The sister removed surgically with the body of the hyoid bone and tissue along the line of the tract down to the gland to ensure that all remnants and any ectopic gland are removed. অর্থাৎ বলা হচ্ছে আমরা যখন পুরো সিস্টটা রিমুভ করবো তখন হায়োড বোনের যে বডিটা আছে সেটা সহ আমরা রিমুভ করে ফেলবো, এবং ট্র্যাক্টের যে লাইনটা আছে ওই লাইনটা সহ আমরা কী করে ফেলি, রিমুভ করে ফেলি, যাতে করে কোনো ধরনের রেমনেন্টস না থাকে এবং রিকারেন্স হওয়ার চান্স না থাকে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি থাইরোগ্লোসাল সিস্টের। তাহলে এই যে আমার একেবারে নেকের যে মিড পোর্শনটা রয়েছে ওই জায়গায় একটা আমরা সোয়িং দেখতে পাচ্ছি, এবং আমরা যখন সোয়েলে করতে পেশেন্টকে ডুব গিলতে পারি তখন এটা হচ্ছে আমার উপরে দিয়ে নিচে ওঠানামা করে। এবার আমরা জানবো হচ্ছে ব্রাঙ্কিয়াল সিস্ট নিয়ে। তাহলে ব্রাঙ্কিয়াল সিস্টটা মেনলি হচ্ছে আমাদের যে ডেভেলপমেন্টাল যে হচ্ছে স্টেজ রয়েছে ওই স্টেজের ক্ষেত্রে যে ব্রাঙ্কিয়াল আর্চের যে ফর্মেশনটা, ওই ফর্মেশনটা মেনলি হচ্ছে আমার যে 5 ফেরেঞ্জিয়াল আর্চ রয়েছে ওই ফেরেঞ্জিয়াল আর্চ থেকে আলটিমেটলি হয়ে থাকে। তাহলে বলা হচ্ছে দ্য 5 pharyngeal arches develop between weeks 2 to 6 in utero and gives rise to many structures in the head and neck. Failure of fusion of the arches can leave embryological remnants in the neck that can give rise to branchial cyst. অর্থাৎ বলা হচ্ছে আমার যখন এই যে আর্চের যে হচ্ছে ফিউশন হচ্ছে, ফিউশনটা যদি কোনো কারণে হচ্ছে আমার অবস্ট্রাকশন বা ফেলিওর হয়ে থাকে তখন হচ্ছে যে রেমন্যান্টস থাকে ওই রেমন্যান্টস থেকে ব্রাঙ্কিয়াল সিস্টটা হতে পারে। The commonest is the second branchial arch cyst, which is visible externally at the anterior border of the sternocleidomastoid muscle. Sternomastoid muscle অর্থাৎ বলা হচ্ছে আমার সবচেয়ে যেটা কমনেস্ট ব্রাঙ্কিয়াল সিস্ট আমরা দেখতে পাই এটা হচ্ছে মেনলি আমার সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চ থেকে হয়ে থাকে, এবং এটা হচ্ছে আমাদের যে অ্যান্টিরিয়র বর্ডার অফ স্টেনোমাস্টয়েড মাসল রয়েছে ওখানে এটা ভিজিবল হয়। আমরা সহজ কথা মনে রাখবো জাস্ট বিলো দ্য অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল। তাহলে আমার অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল যেখানে রয়েছে ওটা ঠিক নিচে যদি আমরা কোনো ধরনের সোয়েলিং দেখতে পাই, বিনেন সোয়েলিং,
তাহলে আমরা মনে করব হচ্ছে এটা একটা ব্রাঙ্কিয়াল সিস্ট প্রথমে, এবং এটা ইউনিল্যাটারাল হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে সামটাইমস দ্য সিস্ট ওপেন আপ টু দ্য স্কিন অ্যান্ড দেন নোন এস ব্রাঙ্কিয়াল ক্লেফট। অর্থাৎ কোনো কারণে আমার যদি সিস্টের কোনো ধরনের ওপেনিং দেখা যায় তখন এটা ব্রাঙ্কিয়াল ক্লেফট নামে আমরা এটাকে বলতে পারি। এরপর বলা হচ্ছে ব্রাঙ্কিয়াল সিস্ট ক্যান অ্যাটেন এ লার্জ সাইজ অ্যান্ড প্রেজেন্ট ইন এডোলেসেন্ট অর অ্যাডাল্টস আপ টু দ্য 40 ইয়ার্স অফ এজ। অর্থাৎ এটা হচ্ছে আমার ডেভেলপিং এজ থেকে শুরু করে এমনকি যদি অনেক বড় হয় তাহলে এটা অনেক দিন পর্যন্ত থেকে যেতে পারে, আপ টু 40 ইয়ার্স পর্যন্ত। An identical presentation may develop when tonsil or base of the tongue carcinoma metastases to a cervical lymph node. বলা হচ্ছে আমার এই ধরনের সিস্টিক যে প্রেজেন্টেশনটা এটা আমরা পেতে পারি অনেক ক্ষেত্রে যখন টনসিলাইটিস হয়, বা হচ্ছে আমার বেস অফ দ্য টাঙে যদি কোনো ধরনের কার্সিনোমা হয়ে থাকে এবং যদি মেটাস্টাইজ করে হচ্ছে লিম্ফ নোডের মাধ্যমে, তখন ওই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের নিচেও ফুলে যেতে পারে, যেটার কারণে আমরা ব্রাঙ্কিয়াল সিস্টের একটা মিসম্যাচ করতে পারি। পরবর্তীতে আমরা হিস্টোলজিক্যালি এটাকে আলাদা করতে পারি এবং কনফার্মেটরি ডায়াগনোসিসে যেতে পারি। আমরা যদি টাইপিক্যাল অ্যাপিয়ারেন্স দেখি তাহলে এখানে বলা হচ্ছে এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের ঠিক নিচে আমরা একটা বিনাইন সোয়েলিং দেখতে পাচ্ছি, ইউনিল্যাটারাল ইন অ্যাপিয়ারেন্স, এবং অ্যান্টেরিয়র টু স্টার্নোমাস্টেড মাসল। আপনার যে মোস্ট কমন যে টাইপটা রয়েছে এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চের থেকেই হয়ে থাকে ব্রাঙ্কিয়াল সিস্টটা। তার আমরা দেখতে পাচ্ছি স্টার্নোক্লেডোমাস্টেড মাসল, এটা ঠিক অ্যান্টেরিয়রে রয়েছে আমার সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট সিস্ট। এখান থেকে হচ্ছে আলটিমেটলি আমাদের মোস্ট কমন টাইপটা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট সিস্ট ট্র্যাক্ট লিঙ্ক টু দ্য টনসিলার ফসল প্যালাটাইন টনসিল, মোস্ট কমন সিস্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি হয়ে থাকে। এর মধ্য দিয়ে আমাদের অরন্ডোজেনিক সিস্ট এবং নন অরন্ডোজেনিক সিস্টগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা কিছু সিউরি সিস্ট নিয়ে আলোচনা করব, যেটা বোনি সিস্টও বলা হয়ে থাকে। যদি কোনো ধরনের পরামর্শ জানার দরকার থাকে তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন কমেন্ট করার মাধ্যমে। আসসালামু আলাইকুম।